ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ এই গল্পটি পড়ে শোনাবো। এই গল্প পড়ার পূর্বে আমি তোমাদের অবশ্যই কবি সম্পর্কে দুই একটি কথা বলতে চাই, যেটা তিন বন্দ্যোপাধ্যায়ের এক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়। এই মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1908 সালে এবং মৃত্যু 1956 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন ঝাড়খণ্ডের দুমকা শহরে, যেটা হয়তো অনেকেই দুমকা নামটা শুনে থাকবে, এবং তিনার আদি নিবাস ছিল বাংলাদেশের ঢাকার বিক্রমপুর গ্রামে। এই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কিন্তু প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। কি নাম বললাম? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি বেশিরভাগ সাহিত্য, অর্থাৎ তিনি সাহিত্য রচনা করেছেন মানিক নামে। তিনার প্রথম গল্প অতসী মামি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছে। 21 বছর বয়সে তিনি তার প্রথম উপন্যাস দিবারাত্রির কাব্য এই উপন্যাসটি রচনা করেছিলেন, এবং সাহিত্য সমাজে, বিশেষ করে সাহিত্য জগতে তিনি সমাদৃত হয়ে আছেন দুটো উপন্যাসের কারণে। এক হচ্ছে পদ্মা নদীর মাঝি এবং পুতুল নাচের ইতিকথা। এই উপন্যাস দুটি তার খুবই জনপ্রিয়। এটা আমি তোমাদেরকে স্ক্রিনে একবার সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আন্ডারলাইন করে। তোমরা অবশ্যই কবি পরিচিতির দিকে একটু লক্ষ্য রাখবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1908 সালে এবং মৃত্যু 1956 সালে। ইনার আদি নিবাস কোথায় ছিল? বাংলাদেশের অন্তর্গত ঢাকা জেলার বিক্রমপুরে। তিনি যে মানিক নামেই সমস্ত রচনা লিখতেন তা এখানে সুন্দর করে দেওয়া আছে। সাহিত্য রচনা করতেন মানিক নামে। অতসী মামি এটাই তার প্রথম গল্প, যেটা বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এছাড়া রয়েছে 21 বছর বয়সে তার প্রথম যে উপন্যাস দিবারাত্রির কাব্য, সুন্দর করে এখানে দেওয়া আছে। এটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। যে দুটি উপন্যাসের জন্য তিনি সাহিত্য সমাজে বা সাহিত্য জগতে বিশেষ সমাদৃত হয়ে আছেন বা বিশেষ খ্যাতি অর্জন করে রয়েছেন, সেই দুটি উপন্যাস হচ্ছে পুতুল নাচের ইতিকথা এবং পদ্মা নদীর মাঝি। এই উপন্যাস দুটো তিনার খুবই বিখ্যাত উপন্যাস। তো এবারে আসা যাক পাঠ্যে। এবারে আসা যাক গল্পের মূল বিষয়বস্তুতে। এই গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে, বা এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে নদের চাঁদ। এই নদের চাঁদকে নিয়েই গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত রচিত হয়েছে, এবং সেখানে দেখানো হয়েছে নদীর প্রতি তার যে অস্বাভাবিক ভালোবাসা। এই গল্পের মাধ্যমে তোমরা সুন্দরভাবে দেখতে পাবে। নদের চাঁদ একটা স্টেশনের স্টেশন মাস্টার। সে গ্রাম থেকে দূরবর্তী জনহীন প্রান্তরে একটা স্টেশন, সেখানে সে রেলের স্টেশন মাস্টারি করে। সেইখান থেকে 1 মাইল দূরে একটা নদী আছে। সেই নদী প্রতিদিন সে একবার করে দেখতে যায়, কিন্তু 5 দিন ধরে অবিশ্রান্ত বৃষ্টি হওয়ার ফলে 5 দিন নদীকে দেখেনি। তার ফলে মনের যে নদীকে দেখার প্রতি যে একটা উদ্গ্রীব, সেটা কিন্তু বেড়ে গিয়েছিল। সেই জন্যই সে নতুন সহকারীকে ডেকে একদিন বলল যে আর বৃষ্টি হবে না। না, এই কথাটি বলল নতুন সহকারীকে। নতুন সহকারী তখন একবার জলময় আকাশের দিকে তাকিয়ে দেখে বলল, না, আর বৃষ্টি হবে না, আপনি যেতে পারেন। এই কথা শুনে নদের চাঁদ স্টেশন থেকে 1 মাইল দূরে সেই লোহা লাক্কর দিয়ে তৈরি করা ব্রিজের মধ্যে চলে গেল। এই 30 বছরে বা এই 30 বছর বয়সে নদীর প্রতি ভালোবাসা, তার মায়া একটু অস্বাভাবিক। এটা তার পক্ষে একদম মানানসই নয়। তার উপরে তিনি একজন রেলের অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার। দিন রাত্রি যার ট্রেন পরিচালনা করা যার দায়িত্বে, তার পক্ষে এই নদীকে ভালোবাসা একটু অস্বাভাবিক। তবুও নদের চাঁদে আমরা দেখেছি তার ছোটবেলায় যখন নদের চাঁদ তাদের বাড়ির পাশ দিয়ে একটা ক্ষীণস্রোতা নদী ছিল, সেই নদীটায় একদিনও জল না থাকলে তার মরা কান্নার মতো সে কান্না করত। এটা আমরা গল্পের মধ্যে দেখতে পাবো যখন আমরা পড়ব। নদের চাঁদ
এই 5 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে তার বউকে বিরহ বেদনা নিয়ে 5 পৃষ্ঠা ব্যাপী একটি চিঠি লিখেছিল এবং সেই চিঠিটা পকেটে ভরে তিনি সেই নদী দেখতে গিয়েছিলেন, যেটা রেল স্টেশন থেকে 1 মাইল দূরে একটা লোহা লাক্কড় দিয়ে তৈরি করা ব্রিজ, এবং সেই ব্রিজে থেকে পা ঝুলিয়ে যেন জলটা এত উঁচুতে উঠেছিল যেন পায়ে ছোঁয়া যাচ্ছিল। তিনি এই চিঠিটা পকেট থেকে বার করে নদীর স্রোতের খেলায় মেতে উঠলেন এবং এক একটা পাতা গোল করে ওই জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিচ্ছেন আর নদীর স্রোতের মধ্যে সেই পাতাগুলোকে ডুবিয়ে দিচ্ছে। এই খেলাতে তিনি মগ্ন হয়ে পড়লেন। তারপরে আবার মুষলধারে বৃষ্টি শুরু হলো এবং বাতাসের শো শো শব্দে একটা নতুন আবহ রচনা হলো বা সৃষ্টি হলো, যেই আবহের মধ্যে চেতনা হারিয়ে তিনি গভীর ধ্যানে মগ্ন হয়ে পড়লেন এবং নদীর খেলায় মেতে উঠলেন। ঠিক সেই সময় একটি প্যাসেঞ্জার ট্রেন তার পাশ দিয়ে যখন চলে যায় তখন তিনি আবার পুনরায় চেতনা ফিরে পেলেন। জ্ঞান ফিরে পেতেই তিনি মনে মনে ভাবলেন যে এই নদীর প্রতি ভালোবাসা বা নদীর সঙ্গে খেলা তার পক্ষে একদমই উচিত হয়নি, কারণ নদীর যে এত ভয়ঙ্কর রূপ যে কোনো মুহূর্তেই এই লোহা লাক্কড় দিয়ে তৈরি করা ব্রিজকে যে কোনো মুহূর্তে ভেঙে দিতে পারে, ফলে সেখানে তার মৃত্যুবরণ হতে পারে। আর সেই জন্য তিনি সেখান থেকে উঠে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই হয়তো আবার পুনরায় রেল স্টেশনের দিকে ফিরে যাচ্ছিলেন। তখন পিছন দিক থেকে একটা ট্রেন অর্থাৎ 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন এসে নদের চাঁদকে পিছে দিয়ে চলে গেল, যেখানে নদের চাঁদ 4 বছরে স্টেশন মাস্টারি করেছেন এবং বন্দি নদীকে ভালোবেসেছেন। রয়েছে দেখো 4টা 45-এর প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করে দিয়া নদের চাঁদ নতুন সহকারীকে ডাকিয়া বলিল, আমি চললাম হে। অর্থাৎ নদীকে দেখার জন্য নদের চাঁদের যে তীব্র আকাঙ্ক্ষা বা আগ্রহ সেটার জন্য নতুন সহকারীকে বললেন। নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল, আজ্ঞে হ্যাঁ। কি বলবে যে তুমি যেও না, সেই জন্য তিনি আজ্ঞা দিলেন, আজ্ঞে আপনি যেতে পারেন। নদের চাঁদ বলিল, আর বৃষ্টি হবে না? না, কি বলো? বৃষ্টি তো এইমাত্র নেমে আসবে, অথচ নিজেকে নদীর প্রতি যে এত ভক্তি বা টান সেটাকে দেখার জন্যই তিনি বললেন যে আর বৃষ্টি হবে না? না, কি বলো? নতুন সহকারী একবার জলে জলময় পৃথিবীর দিকে চাহিয়া বলিল, আজ্ঞে না। যদি তিনি বলতেন যে বৃষ্টি হবে, হয়তো নদের চাঁদের মন খারাপ হতে পারত, সেই জন্য তিনি বললেন যে আজ্ঞে না, আপনি যেতে পারেন, বৃষ্টি হবে না। নদের চাঁদ লাইন ধরিয়া 1 মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগিল। 5 দিন অবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকালের দিকে বর্ষণ থামিয়াছে, অর্থাৎ 5 দিন একটানা বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিপাতের পর আজকে বৈকাল বেলায় একটু বৃষ্টিটা থেমেছে। 5 দিন নদীকে দেখা হয় না। নদের চাঁদ 5 দিন নদীকে দেখেনি, কারণ বৃষ্টির কারণে। নদের চাঁদের ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগলো। একটা ছেলে কাউকে দেখার জন্য যেভাবে আগ্রহ প্রকাশ করে, সেরকম নদের চাঁদ 5 দিন ধরে নদীকে না দেখার কারণে তার যে মনের বা আগ্রহ বেড়ে গেল। আকাশে যেমন মেঘ করিয়া আছে, হয়তো আবার কিছুক্ষণের মধ্যে প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে। তা হোক, ব্রিজের এক পাশে আজ চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না। অর্থাৎ প্রতিদিন যেভাবে নদের চাঁদ ব্রিজের উপর বসে বসে নদীকে দেখে, সেইভাবে আজকেও সে ওই ব্রিজে গিয়ে বসেই নদের চাঁদ নদীকে যতক্ষণ না পর্যন্ত দেখছে ততক্ষণ না পর্যন্ত তিনার মন ভরছে না বা তিনাকে ভালো লাগছে না। 5 দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কিরূপ অপরূপ রূপ দিয়েছে। 5 দিনে যে প্রচন্ড বৃষ্টি হয়েছে, মুষলধারায় বৃষ্টি, সেই বৃষ্টির ফলে নদ নদী ভরে গিয়েছে। নদ নদী হয়তো ভরে কুল কিনারা পর্যন্ত ছাপিয়ে গিয়েছে। দুদিকে মাঠঘাট জলে ডুবিয়া গিয়াছিল। রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল। অর্থাৎ 5 দিন ধরে যে বৃষ্টি হয়েছে, অবিশ্রান্ত বৃষ্টির ফলে মাঠে ঘাটে জল দেখে তিনি কল্পনা করলেন নদীর অবস্থা কিরকম হতে পারে। কারণ মাঠে ঘাটে যদি এত জল হয়, খালবিল যদি ভরে যায়, তাহলে নদীর পরিপূর্ণতা কতটা আরো ভয়ঙ্কর হতে পারে। 30 বছর বয়সে নদীর
নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। অস্বাভাবিক বলতে এটাই বোঝানো হচ্ছে যে স্বাভাবিক নয়। কারণ 30 বছর বয়স যার হতে পারে সে একটা কি করে নদীর জন্য তার মন এত উতলা বা ব্যাকুল হয়ে উঠতে পারে। আর তার উপরে তিনি একজন রেলের অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার। কেবল বয়সের জন্য নয়, ছোট হোক তুচ্ছ হোক, সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার। আমি আগেই বললাম, কারণ সে একজন স্টেশনের স্টেশন মাস্টার। সে দিন রাত দিবারাত্রি মেল প্যাসেঞ্জার ট্রেন যার পরিচালনা করার যার দায়িত্বে, সে নদীর জন্য এত পাগলা হওয়া একদম তার পক্ষে স্বাভাবিক নয়। দিবারাত্রি মেল প্যাসেঞ্জার আর মালগাড়িগুলির তীব্র বেগে ছুটাছুটি নিয়ন্ত্রণ করিবার দায়িত্ব যাহাদের, সেও তো তাহাদেরই একজন। নদীর জন্য এমন ভাবে পাগলা হওয়া কি তার সাজে? সাজে না। অর্থাৎ নদীর জন্য যে তিনি এত পাগলের মতো যে তিনি উতলা হয়ে পড়েছেন, সেটা কিন্তু এই নদের চাঁদের একদম সাজে না। নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না। নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। অর্থাৎ নিজের যে পাগলামি, নদীর প্রতি যে এত টান, এই পাগলামিতে যেন সে একটু আনন্দ বেশি উপভোগ করে। অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। এবারে দেখো, এই প্যারার মধ্যে রয়েছে যে এই প্যারাটা, এই পুরো প্যারাটার মধ্যে রয়েছে নদের চাঁদ তার গ্রামের মধ্যে যে একটা ক্ষীণস্রোতা নদী ছিল, সেই ক্ষীণস্রোতা নদীকে কিভাবে ভালোবাসতো এবং নদীর প্রতি তার মায়া কিভাবে ছিল, সেটা কিন্তু এই প্যারার মধ্যে দেখানো হয়েছে। অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদীর ধারে তার জন্ম হইয়াছে, নদীর ধারে সে মানুষ হইয়াছে, চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে, চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে। এই লাইনটা বন্ধুরা পরীক্ষায় মাঝে মধ্যে আসে, তোমরা অবশ্যই এই লাইনটাকে আন্ডারলাইন করবে। চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে, এই লাইনটা মনে রাখার চেষ্টা করবে। দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না, কিন্তু শৈশবে কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসাব কে করে? কারণ দেশের সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়তার মতোই তার মমতা পাইয়াছিল। একজন আত্মীয় যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় এবং সে মরিবার পর তার আত্মীয় স্বজন যেভাবে মরা কান্না করে, সেভাবে এই নদের চাঁদও কোনো নদীকে দেখতে না পেলে বা তার সেই ক্ষীণস্রোতা নদীটাকে না দেখতে পেলে সেভাবে যেন মরা কান্না করে। কারণ নদীর প্রতি তার এত বেশি মায়া বা ভক্তি। বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ শ্রদ্ধারাও প্রায় শুকাইয়া যাইবার উপক্রম করিয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। আমি একটু আগে বললাম যে তাদের গ্রামের একটা নদী, যে নদীটা শুকিয়ে গিয়েছিল একবার অনাবৃষ্টির কারণে, সে কারণে সে কেঁদে ফেলেছিল। তো এখানে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে নদের চাঁদের নদীর প্রতি তার মায়া বা কতটা ভক্তি রয়েছে, বা নদীকে সে কতটা ভালোবাসে। দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরমাত্মীয় মরিয়া যাওয়ার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে, সেই রকম নদীতে জল না থাকার কারণে নদের চাঁদও সেই রকম মরা কান্না যেন কেঁদে ফেলেছিল। ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। 5 দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখা গিয়াছে, কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ। আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে। অর্থাৎ 5 দিন ধরে যে মুষলধারে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলে মাঠ ঘাট নদী নালা সমস্ত কিছু ভরে গেছে, নদী যেন খেপে গেছে। নদীতে এত জল যেন নদীর 2 কূল ছাপিয়ে পড়েছে। আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে, গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া ফাঁপিয়া ফেনোচ্ছ্বাসিত হইয়া উঠিয়া ছুটিয়া চলিয়াছে। এতক্ষণ নদের চাঁদ একটি সংকীর্ণ নদী, ক্ষীণস্রোতা নদীর কথা ভাবিতেছিল। তার 4 বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অপরিচিত মনে হইল। ব্রিজের মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্টে গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে। আজও সে সেখানে গিয়া বসিল। অর্থাৎ প্রতিদিনই সে একবার করে ওই ব্রিজে গিয়ে বসে আর নদীকে দেখে। তো আজকেও সেই জায়গায়, যে জায়গায় প্রতিদিন নদের চাঁদ ওই ধারক স্তম্ভের মধ্যে বসে পড়ে, সেখানে আজকেও তিনি বসে পড়েছেন এবং নদীর যে ভয়ঙ্কর রূপ, সেই ভয়ঙ্কর রূপ তিনি দেখছেন। নদীর স্রোত ব্রিজের এই ধারক স্তম্ভগুলিতে বাধা পাইয়া ফেনিল আবর্ত রচনা করেছে। অর্থাৎ ধারক স্তম্ভ বলতে এখানে পিলারকে বোঝানো হয়েছে। যে ব্রিজের যে পিলারগুলো থাকে, সেই পিলারগুলোতে জলে ধাক্কা লেগে যেন জলগুলো ঘুরছে, জল ঘুরছে, আর এই জল ঘোরাকে আবর্ত রচনা করিতেছে বলা হয়েছে। এত উঁচুতে জল উঠিয়াছে,
হাত বাড়ায় স্পর্শ করা যায়। নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল, অর্থাৎ এত উঁচুতে জল উঠার কারণে নদের চাঁদ এই জল দেখে বেশ আনন্দ উপভোগ করতে লাগিলেন। নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। পকেট খুঁজিয়া পুরাতন একটা চিঠি বাহির করিয়া সে স্রোতের মধ্যে ডুবিয়া দিল। অর্থাৎ 5 দিন ধরে যে বৃষ্টিপাতের কারণে ঘর থেকে বেরোতে পারেনি, আর সেই না বেরোতে পারার কারণে 2 দিন ব্যাপী বউকে বিরহ বেদনা নিয়ে একটা চিঠি লিখেছিলেন, কিন্তু সেই চিঠিটাও তিনি অনায়াসে জলের মধ্যে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতে পারলেন। কারণ এর পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা। উন্মত্ততার জন্যই জল প্রবাহকে আজ তার জীবন্ত মনে হইতেছিল। তার সঙ্গে খেলায় যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকাইয়া ফেলিয়াছে। অর্থাৎ নদের চাঁদ 5 দিন ধরে যে একটানা বৃষ্টি হয়েছিল, সেই 5 দিনের মধ্যে 2 দিনে বিরহ বেদনা নিয়ে বউকে একটা চিঠি লিখেছিল। সেই চিঠিটা জলের খেলায় মেতে উঠে সেই চিঠিটাকে জলের মধ্যে একটার পর একটা পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিলেন, আর সেই পাতাগুলো জলের স্রোতে যেন লুকোচুরি খেলা করছে। তার দেখো তাহলে, একজন স্ত্রীকে লেখা চিঠি তার কাছে যতটা মূল্যবান হয়ে উঠতে না পারবে, তার থেকে বেশি নদীর সঙ্গে বা নদীর স্রোতের খেলায় মেতে ওঠা তার কাছে বেশি মূল্যবান মনে হচ্ছে। সেই জন্য সে চিঠিখানা অনায়াসেই স্রোতের সঙ্গে খেলায় মেতে উঠলেন এবং স্রোতের মধ্যে চিঠিখানা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতেও কোনো রকম দ্বিধাবোধ করলেন না বা সংকোচ বোধ করলেন না, যে আমি কষ্ট করে চিঠিখানা বিরহ বেদনা নিয়ে লিখেছি এবং সেই চিঠিখানা বউকে আমি দিব। এই কথা একবারও স্মরণ না করে কি করলেন, তিনি চিঠিখানাকে অনায়াসে জলের মধ্যে ফেলে দিলেন এবং স্রোতের সঙ্গে খেলায় মেতে উঠলেন। সেই চিঠিখানা জলের মধ্যে ফেলে দিলেন, সেই চিঠিখানা 2 দিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলিয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠা ব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে। চিঠি পকেটেই ছিল, একটু মমতা বোধ করিল বটে। অর্থাৎ চিঠিখানা ফেলার সময় একটু তার মমতা বোধ হইল, একটু মায়া হলো যে 5 দিন ধরে বৃষ্টি হয়েছিল, তার সেই 5 দিন বৃষ্টির মধ্যেই 2 দিন ধরে আমি চিঠিটা আমার বউকে লিখেছিলাম বিরহ নিয়ে, কিন্তু চিঠিখানা হয়তো ফেলবো না। এটা একটু মমতা হয়েছিল, একটু ভাবনা হয়েছিল, কিন্তু পরক্ষণেই নদীর খেলায় তিনি এমন ভাবে মেতে উঠলেন যে সেই চিঠিটা অনায়াসে তিনি জলের মধ্যে ফেলে দিলেন, স্রোতের মধ্যে ফেলে দিলেন। কিন্তু নদীর সঙ্গে খেলার লোভটা সে সামলাইতে পারিল না। অর্থাৎ নদীর সঙ্গে খেলায় তিনি মেতে উঠলেন, নদীর জলে চিঠিখানা অনায়াসে ফেলে দিলেন, একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মুচড়াইয়া জলে। তারপর নামিল বৃষ্টি, সে কি মুষলধারায় বর্ষণ। ঘণ্টা 3 বিশ্রাম করিয়া মেঘের যেন নতুন শক্তি সঞ্চিত হইয়াছে। নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল, উঠিল না। নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠিতেছিল, তাহার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে যে নদের চাঁদের মনে হইতেছিল ছেলে মানুষই আমোদ মিলিয়া গেল। তার মনে হইতে লাগিল এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছে। অর্থাৎ যে বৃষ্টির যে একটা শোষ শব্দ এবং বাতাসের আওয়াজ দুটো মিলে একটা নতুন আবর্ত রচনা শুরু হয়েছিল, একটা নতুন গানের সৃষ্টি হয়েছিল। সেই গানের মধ্যে তিনি এমন নিজেকে নিমজ্জিত করে দিলেন, সম্পূর্ণ মশগুল হয়ে পড়লেন। ফলে তিনার বাস্তব জ্ঞান হারিয়ে তিনি সম্পূর্ণ ওই জলের মধ্যে মগ্ন হয়ে পড়লেন এবং বাস্তব জ্ঞানটা সম্পূর্ণ হারিয়ে ফেললেন, আর সেই নদীর খেলায় তিনি মেতে উঠলেন। তারপরে আছে, ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলাইয়া চারিদিকে অন্ধকারে ছায়া গেল। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল। ব্রিজের উপর দিয়ে একটা ট্রেন চলিয়া যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশাহারা করিয়া রাখিল। তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। অর্থাৎ নদের চাঁদ যে বৃষ্টি এবং শব্দের মধ্যে যে ডুবেছিল, নিমগ্ন হয়েছিল, সেই সময় একটা হঠাৎ করে ট্রেন তার পাশ দিয়ে চলে যাওয়ার ফলে তার বাস্তব জ্ঞানটা আবার ফিরে এলো এবং তার মনের মধ্যে একটা করুণ বেদনার সুর দেখা দিতে লাগলো। কারণ তিনি যে আনন্দ উপভোগ করছিলেন নদীর স্রোতের মধ্যে মিলে, নদীর স্রোতের সঙ্গে মিশে গিয়েছিলেন এবং একটা নতুন আনন্দের সৃষ্টি করে আনন্দ উপভোগ করছিলেন, সেই আনন্দটা যেন তার কাছে মাটি হয়ে গেল। কারণ একটা ট্রেন তার চেতনা ভেঙে দিল, বাস্তব জগতের মধ্যে তাকে ফিরিয়ে দিল। সেই জন্য তার মনের মধ্যে চরম কষ্ট হলো, তিনি অনেক ব্যথিত হলেন, দুঃখ পেলেন। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। হঠাৎ তাহার মনে হইয়াছে রোষে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদী জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই। অর্থাৎ তিনি এভাবে যে নদীর ধারে বসেছিলেন, যে কোনো মুহূর্তে এই ভয়ঙ্কর রূপ, নদীর ভয়ঙ্কর রূপ
যে কোনো মুহূর্তে এই লোহা লাক্কর দিয়ে গড়া তৈরি ব্রিজকে ভেঙে দিতে পারে। কিন্তু এই কথা স্মরণ না করে, এই কথা তিনি একবারও না ভেবে নদীর সেই ব্রিজের উপর বসেছিলেন। সেই জন্য তার এই কথাটা মনে হলো যে আমার একদম উচিত হয়নি এই নদীর ধারে বসে থাকা। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদীর চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। এই লাইনটা বন্ধুরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, কারণ এই লাইনটার উপরেই মাধ্যমিকে 5 নম্বরের কোশ্চেন আসে। যদি এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমার মনে হয়, তাহলে সেই কোশ্চেনটি হচ্ছে এই নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। এই লাইনটা অবশ্যই তোমরা ভালো করে ডিসকাস করবে, ভালো করে আলোচনা করে যাবে, এবং তোমাদের যে রেফারেন্স বই সেখান থেকে তোমরা এটা ভালো করে 2-4 বার পড়ে তবেই কিন্তু পরীক্ষার ঘরে যাবে, কারণ এই লাইনটা খুবই পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তারপরে দেখো, ব্রিজটা ভাঙিয়া ভাসা লইয়া দুই পাশের মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বহিয়া যাইবার পথ করিয়া লইতে চায়, কিন্তু পারিবে কি? অর্থাৎ মানুষের শক্তির কাছে নদীর শক্তি কিছুই নয়। মানুষ যদি মনে করে যে কোনো একটা বড় নদীকে বন্ধ করে দিতে পারে, নদীর স্রোতকে পরিবর্তন করে দিতে পারে, তাই মানুষের শক্তির কাছে নদীর শক্তি কিছুই নয়। মানুষ যে কোনো মুহূর্তে যে কোনো সময় একটা নদীকে বন্ধ করে দিতে পারে, মাটি ভরে সেই নদীটাকে বন্ধ করে দিতে পারে এবং স্রোতের গতিধারাটাকে পরিবর্তন করে দিতে পারে। অর্থাৎ নদী যদি চায় আমি এদিক দিয়ে প্রবাহিত হব, কিন্তু সেই চাইলেও কিন্তু নদী সেদিক দিয়ে প্রবাহিত না হতেও পারে, কারণ মানুষ সেই গতিকে পরিবর্তন করে অন্য দিক দিয়েও প্রবাহিত করতে পারে, কারণ মানুষের এতটাই ক্ষমতা, এতটাই শক্তি। পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে? অর্থাৎ মানুষ কোনোদিন তাকে রেহাই দিবে না। আজ যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে, কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়িয়া তুলিবে। কারণ নদীর শক্তি যতই হোক না কেন, মানুষের শক্তি তার থেকে অনেক বেশি বড় এবং অনেক বেশি আরো ভয়ঙ্কর কঠিন শক্তি। সে মানুষের একতার কাছে নদীর শক্তি কিছুই নয়। তারপরে গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশে সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কতদিন লাগবে। অর্থাৎ এত বড় একটা ভয়ঙ্কর নদী তাদের গ্রামের নদীর মতোই পরিবর্তন করে দিতে পারে। মানুষের যেহেতু ভয়ঙ্কর শক্তি রয়েছে, মানুষের অনেক বাহুবল রয়েছে, তাহলে সেই গ্রামের তার যে নদীটা রয়েছে সেই নদীর মতো এই নদীটাকেও করে দিতে পারে মানুষের, এমন ক্ষমতাও মানুষের রয়েছে। স্টেশনের কাছে নতুন রং করা বৃষ্টির জন্য এতকাল নদের চাঁদের গর্ব অনুভব করিয়াছে। আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল সেই ব্রিজের, অর্থাৎ এই ব্রিজ না হলেও চলতো, এরকম তিনি মনে করলেন। বোধহয় এই প্রশ্নের জবাব দিবার জন্যই পিছন হইতে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদ থেকে পিছিয়া দিয়া চলিয়া গেল ছোট্ট স্টেশনটার দিকে। অর্থাৎ 4 বছর ধরে যে নদীকে তিনি ভালোবেসে এসেছেন এবং 4 বছর ধরে যে স্টেশন মাস্টারি করেছেন, সেখানে তিনি মৃত্যুবরণ করলেন। এটা এটা এক ধরনের ট্র্যাজেডি গল্প, খুবই দুঃখজনক ব্যাপার। শেষ বেলায় যেখানে তিনি চাকরি করেছেন সেখানেই তিনি মৃত্যুবরণ করলেন। তো তোমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং মাধ্যমিকে ভালো রেজাল্ট করো, এই কামনা আমি করি।